বর্তমান সরকার নির্বাচিত সরকার হিসেবে ভূমিকা পালন করছেন, নির্বাচিত সংসদ হিসেবে ভূমিকা পালন করছেন। নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। সেই 3 দিন আগে সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের জন্য মহাবিপদের একটা চুক্তি স্বাক্ষর করার পরে নির্বাচিত সরকার যারা এলেন কিংবা সংসদে যারা নির্বাচিত হলেন, যেসব দল, তাদের দায়িত্ব ছিল এটা নিয়ে সংসদে আলোচনা করে এটা যে কি কি বিপদ, সেই সমস্ত বিপদ দূর করার ব্যবস্থা করা। কিন্তু সরকারি দল এটা নিয়ে কোনো কথা বলে নাই, কোনো ব্যবস্থা নেয় নাই। কোনো ব্যবস্থা তো নেওয়া দূরের কথা, তারা এটা র্যাটিফাই না করে বাস্তবায়ন শুরু করেছে। আর বিরোধী দল যারা আছে, অন্যান্য দল, তারা একেবারে মৌনতার সম্মতির লক্ষণ যেটা বলা হয়, যে তারা সম্পূর্ণ নীরবতা দিয়ে সরকারের সাথে গভীর ঐক্যে আবদ্ধ হয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের জন্য যেটা বিপদ হবে, মার্কিন বাণিজ্য চুক্তি, সেটার ব্যাপারে সরকার এবং বিরোধী দলের গভীর ঐক্য আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এটা আমাদের দায়িত্ব হয়েছে নাগরিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে এবং দেশের বর্তমান এবং ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে ধরনের প্রতিরোধ তৈরি করা দরকার, চিন্তার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে, সেটা করতে হবে। বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে, বড় একটা পরিবর্তন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে 2024 সালে, এই পরিবর্তনটা এসছে কর্মসংস্থানের আন্দোলনের মধ্যে দিয়ে। কর্মসংস্থানের জন্য আন্দোলন হচ্ছিল, যেটাকে আমরা কোটা বিরোধী আন্দোলন বলি, সেটা আসলে হচ্ছে কর্মসংস্থানের জন্য আন্দোলন। কর্মসংস্থান নাই, ডিগ্রি আছে, কাজ নাই, জিডিপি গ্রোথ আছে, কাজের সৃষ্টি হচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে তরুণদের যে ক্ষোভ, যে গ্রোথ, সেটাই প্রকাশিত হয়েছিল সেই আন্দোলনের। সেটাই জনগণের ব্যাপক সমর্থন পেয়ে গণঅভ্যুত্থানে পরিণত হয়, যখন হাসিনা সরকার তার উপরে নির্বিচার হত্যাকাণ্ড চালাতে থাকে। তার মানে কর্মসংস্থান হচ্ছে কেন্দ্রীয় প্রশ্ন ছিল। এবং অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম এই কর্মসংস্থান নিয়ে বহু ধরনের দাবি দেওয়া এলো এবং অন্তর্বর্তী সরকারও ঠিক একই কাজ করল। কোনোভাবেই কর্মসংস্থান, বরঞ্চ দেখা গেল অনেকগুলি কারখানা বন্ধ হয়ে গেল এবং অটো রিক্সার উপরে আক্রমণের কথা আপনারা শুনলেন। দেখা গেল যে একের পর এক নতুন নতুন যারা নিজেরা কর্মসংস্থান করছে, উদ্যোক্তা হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু কোনো কর্মসংস্থান তারা তৈরি করেনি, বরঞ্চ অনেক শিল্প কারখানা বন্ধ করে গেছে। নির্বাচিত সরকার আসার পরও একই ঘটনা ঘটে। এবং মার্কিন বাণিজ্য চুক্তি যদি বাস্তবায়ন হতে থাকে, তাহলে কি হবে? আমাদের কর্মসংস্থানের একটা বড় জায়গা হচ্ছে কৃষি, আমাদের কর্মসংস্থানের বড় জায়গা কৃষি, আমাদের কর্মসংস্থানের বড় জায়গা ডেইরি, আমাদের কর্মসংস্থানের বড় জায়গা বিভিন্ন ধরনের অনলাইন জব। এই প্রত্যেকটা জায়গায় বড় ধরনের আক্রমণের মুখে পড়ে। এবং এই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন হলে আবার বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের খনিজ সম্পদ রপ্তানির কথা, যে আজকে আপনারা গ্যাসের একটা বড় সংকট দেখতে পাচ্ছেন, সেই সময় এই কথাটা আরো বেশি করে মনে করতে হবে। এই বাংলাদেশে যেখানে গ্যাস সম্পদ খুবই সীমিত, সেই গ্যাস সম্পদ রপ্তানি করার জন্য ঘরের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল মার্কিন কোম্পানি, এখান থেকে ভারতে রপ্তানি করতে চেয়েছিল গ্যাস। কতিপয় বিশেষজ্ঞ, যারা বিশেষজ্ঞ বলে নিজেদের পরিচয় দেয়, কিন্তু সবসময় কোম্পানি বিভিন্ন বড় বড় বৃহৎ মাফিয়া গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে, এই ধরনের কিছু বিশেষজ্ঞ ছিল, কিছু মিডিয়া ছিল এবং বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত প্রতিষ্ঠান ছিল। তারা সবাই আমাদের উপরে ভয়ঙ্কর একটা উন্মাদনা তৈরি করেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, এটা গ্যাস অবশ্যই রপ্তানি করতে হবে। এইটাকে রক্ষা করার তাগিদ থেকেই বাংলাদেশে তখন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি নামে, আপনারা চেনেন, সেই মঞ্চটা তৈরি হয়েছে। এবং বড় একটা গণ প্রতিরোধের কারণে তারা তখন গ্যাস রপ্তানি করতে পারেনি। গ্যাস যদি তারা রপ্তানি করতে পারত, যদি জনগণের প্রতিরোধ না থাকতো, তাহলে আজকে কি অবস্থা হতো চিন্তা করেন। যতটুকু গ্যাস আছে, যতটুকু বিদ্যুৎ আছে, যতটুকু শিল্প কারখানা হয়, ঘরে ব্যবসা বাণিজ্যে যতটুকু বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারি, সেটাও পারতাম। তাহলে চিন্তা করেন, যদি গ্যাস না থাকতো, তাহলে কত গুণ বিলিয়ন ডলার আমাদের খরচ করতে হইতো এলএনজি এবং এই সমস্ত গ্যাস আমদানি করতে। তারপরে আমরা এই গণপ্রতিরোধ দিয়ে গ্যাস রপ্তানিকে থামাতে পেরেছিলাম, কিন্তু লুটেরা, মাফিয়া, দেশি বিদেশি মাফিয়াদের হাত থেকে বাংলাদেশকে পুরোপুরি মুক্ত করতে পারি না। সেই জন্য জ্বালানি খাত মুক্ত হয় না,
সেই জন্য আমরা একের পর এক চক্রান্ত দেখেছি। ফুলবাড়িতে এখন যারা তরুণ তারা অনেকেই হয়তো দেখে নেই, ফুলবাড়িতে একটা প্রকল্প নেওয়া হয়েছিল উন্মুক্ত কয়লা খনি। উন্মুক্ত কয়লা খনি মানে এমন একটা কয়লা খনি, যেমন ধরেন ঢাকা শহরে যদি উন্মুক্ত কয়লা খনি হয় তাহলে পুরোটা মাঠটা আপনার পুকুর বানাতে হবে। পুকুর বানানো হচ্ছে মানে হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য মানুষজন সব উচ্ছেদ করতে হবে, কৃষি জমি যদি থাকে সেটা শেষ করতে হবে, এবং মাটির নিচ থেকে কয়লা যদি তুলতে হয় তাহলে যে পানি সম্পদ, বাংলাদেশের প্রধান সম্পদ হচ্ছে পানি সম্পদ, সেই পানি সম্পদের একটা বিনাশ করতে হবে, করার পরে কয়লাটা উঠানো হবে। এবং সেই ফুলবাড়িতে বিদেশি কোম্পানি যে প্রকল্প এনেছিল সেটা হচ্ছে সেই কয়লাটা তুলে তারা 80% বিদেশে রপ্তানি করে, এবং যারা গ্যাস রপ্তানি করতে চেয়েছিল তারা এই ফুলবাড়ির পক্ষে ছিল। তার মানে এই প্রকল্প যদি বাস্তবায়ন হতো তাহলে এই উত্তরবঙ্গ একটা ভয়ঙ্কর একটা ধ্বংসযজ্ঞে পরিণত হতো। আমার কয়লা সম্পদও দেশে থাকতো না, এই কয়লা সম্পদ বিদেশে চলে যেত। সেই ফুলবাড়ির যে বিদেশি কোম্পানি এই প্রকল্প নিয়ে এসেছিল, সেই বিদেশি কোম্পানি জনগণের তারা খেয়ে সেখান থেকে পালানোর পরে তারা নাম পরিবর্তন করল। নাম ছিল এশিয়া এনার্জি, নাম পরিবর্তন করে হলো গ্লোবাল কোল ম্যানেজমেন্ট। তাদের লাইসেন্স শেষ, ফুলবাড়িতে তাদের কোনো লাইসেন্স ছিল না। 2006 সালের কথা বলছি, 20 বছর আগের কথা। লাইসেন্স তাদের নাই। সেই সময় গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ জীবন দিয়েছে, এবং সেই জীবনের বিনিময়ে তারা সেখানে সেই ফুলবাড়িকে রক্ষা করেছেন। শুধু না, বাংলাদেশের বিশাল সম্পদ রক্ষা করেছেন, পানি সম্পদ রক্ষা করেছেন, কৃষি জমি রক্ষা করেছেন। সেই কোম্পানি ওখান থেকে তারা গিয়ে বাইরে এসছে, তাদের হাতে লাইসেন্স নাই, কিন্তু আপনারা চিন্তা করেন যে তারা শেয়ার বাজারে, লন্ডনের শেয়ার বাজারে তারা ফুলবাড়ির নাম দেখিয়ে তারা শেয়ার বাজারে ব্যবসা করে যাচ্ছে গত 20 বছর ধরে। সেই কোম্পানি এত বছর ধরে কোনো লাইসেন্স ছাড়া শেয়ার মার্কেটে ব্যবসা করে টাকা কামাচ্ছে। এবং সেই কোম্পানি এই যে গত 2006 সাল থেকে শুরু করে 2007-8 তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপর 8 সাল থেকে আওয়ামী লীগ সরকার এসছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা বলেছি যে লাইসেন্স ছাড়া বেআইনি ভাবে ফুলবাড়ি দেখিয়ে কি করে শেয়ার মার্কেটে ব্যবসা করে। তখন সরকার থেকে বলা হয়েছে হ্যাঁ আমরা দেখছি, আসলে কিছুই দেখছে না। বরঞ্চ দেখা যাচ্ছে যে ওই শেয়ার মার্কেটে যে টাকাটা উঠছে সেই টাকাটার ভাগটা সরকারের মধ্যে বিভিন্নভাবে বিতরণ হচ্ছে। এবং সেই ফুলবাড়ির এই সম্পূর্ণ অবৈধভাবে যে কোম্পানি কাজ করছিল শেয়ার মার্কেট, সেই কোম্পানি আবার বাংলাদেশে বসে ঢাকা শহরে র্যাডিসন হোটেল চাইনিজ কোম্পানির সাথে চুক্তি করেছে। আবার মার্কিন বিনিয়োগকারী ঢুকেছে তারা সবাই মিলে এই টাউর পাটপাটদের একটা বিশ্ব মোর্চা তৈরি হয়েছে, যারা ফুলবাড়ি দেখিয়ে বছরের পর বছর টাকা বানাচ্ছে। গত পরশুদিন বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হঠাৎ করে বলে ফেললেন যে আমাদের আর কোনো উপায় নাই, আমাদের ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন করতে হবে। বলার সাথে সাথে ওই যে শেয়ার মার্কেটে তাদের যে দাম ছিল সেই শেয়ারের দাম ধাম করে অনেক উপরে উঠে গেছে। এই ঘটনা আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি। যখনই তাদের বার্ষিক অধিবেশন হয়, এজিএম হয়, ঠিক তার আগে আগে সরকারের মধ্যে থেকে কেউ একটা বলে যে হ্যাঁ আমরা ফুলবাড়ি কয়লা তোলার যে কথা ভাবছি, সাথে সাথে শেয়ারের দাম বেড়ে যায়। মানে আউটের একটা বিশ্ব যোগাযোগ, সেই কাজটা এই যে অর্থমন্ত্রী এই কথাটা বলার সাথে সাথে তাদের শেয়ারের বাজার বেড়ে গেল। এবং এই যে বললেন যে কোনো উপায় নাই, কোথায় কোন উপায়টা আপনি খুঁজেছেন, কোন উপায়টা কোন উপায় খুঁজেন নাই। তো বলা হচ্ছে যে বর্তমান সরকার বলা হচ্ছে যেটা হচ্ছে 6 মাসের সরকার, 6 মাসের শিশু সরকার। নিশ্চয়ই 6 মাস তো শিশুই হয়, কিন্তু 6 মাসে শিশু থাকার অবস্থাতেই যদি আমরা দেখি ভয়ঙ্কর কিছু প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছে, কিংবা ভয়ঙ্কর কোনো রোগ তার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আমাদের সতর্ক হইতে হবে। গত 6 মাসে এই সরকার অনেক কিছু করতে পারত যদি জনগণ তাদের মাথায় থাকতো, জনস্বার্থ যদি তাদের বিবেচনা থাকতো। তারা কর্মসংস্থান তৈরির চেষ্টা করত, তারা নতুন করে যারা নিজেরা চেষ্টা করে কর্মসংস্থান তৈরি করছে তাদেরকে সাপোর্ট দিত। অটো রিক্সা নিয়ে কি সমস্যা আছে সেটা বিবেচনা করে সেই সমস্যার সমাধান করতো। রাষ্ট্রীয় যে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে সেটা খোলার ব্যবস্থা করতো, মহেশ সন্ত্রাস বন্ধ করতো, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা গবেষণার পরিবেশ তৈরি করতো, যে প্রতিহিংসা এবং যে ধরনের মত সন্ত্রাস সেগুলিকে বন্ধ করতো। এবং জ্বালানি বিদ্যুৎ খাতে তারা যেটা করতে পারতো গত 6 মাসে খুবই খুবই ভালোভাবে করতে পারতো।
আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, গ্যাস বুক, যেটা নিয়ে আওয়ামী লীগ আমলে অনেক অনিয়ম হয়েছে, সেই গ্যাস বুক গুলো মেরামত নবায়ন করা দরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো নবায়ন এবং মেরামত করা দরকার। সেটার দিকে সরকার এই গত 6 মাসে কোনো মনোযোগ দেয়নি। গত 6 মাসে সরকারের জন্য খুব সহজ একটা কাজ ছিল যে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সেটা যে ধরনের বাধা বিপত্তি আছে এখন, তার মধ্যে একটা বড় বাধা হচ্ছে এই বিভিন্ন ধরনের শুল্ক। চিন্তা করেন, বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য কোনো জিনিসপত্র যদি বিদেশ থেকে আসে, তাহলে তাকে কোনো শুল্ক দিতে হয় না। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির জন্য যদি জিনিসপত্র আসে, তাকে শুল্ক দিতে হয়। এই নির্বাচিত সরকার এসে বাজেট বক্তৃতার মধ্যে তারা বললেন যে হ্যাঁ, শুল্ক দিতে হবে না, কিন্তু এমন সব শর্ত দিলেন তাদের এই নবায়নযোগ্য জ্বালানি ওটাই শুল্ক মুক্ত হবে। ভিয়েতনাম 1 বছরের মধ্যে, এই যে সাম্প্রতিক ইতিহাসে ভিয়েতনাম 1 বছরের মধ্যে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। নবায়নযোগ্য জ্বালানি, সোলার বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, যে সৌর বিদ্যুৎ আমাদের জন্য অসীম সম্ভাবনা দেয়, সেটা ভিয়েতনাম 1 বছরের মধ্যে 11,000 মেগাওয়াট করেছে। 11,000 মেগাওয়াট মানে 11,000 মেগাওয়াট মানে হচ্ছে আমাদের যে পরিমাণ চাহিদা এখন বিদ্যুতের, তার প্রায় 70 থেকে 80 ভাগ। তার মানে সরকার যদি উদ্যোগ গ্রহণ করত, গত 6 মাসের মধ্যে এই বিদ্যুতের একটা বড় ধরনের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিতে পারত। বিদ্যুৎ, কয়লা, খনি, এগুলো বাংলাদেশের জনগণের, বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ সবকিছু মিলে এটা কোনোভাবেই সম্ভব না, ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। কয়লা এবং পারমাণবিক, এই দুটো চলবে না বাংলাদেশে। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিজেদের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করে, জাতীয় আমাদের নিজেদের গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনের সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি, এই দুইয়ের সংমিশ্রণই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম। এবং তাতে আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি যে এটা যদি করা হয়, তাহলে আমাদের পরিবেশ ঠিক থাকবে, প্রাণ প্রকৃতি ঠিক থাকবে, বিদেশি ঋণ দরকার হবে না, বিদেশি কোম্পানির দরকার হবে না, আমাদের এই যে বিদ্যুতের যে নিরবচ্ছিন্ন সরবরাহ যেটা দরকার, শতভাগ মানুষের জন্য বিদ্যুতের সরবরাহ করা যাবে। এবং সর্বোপরি যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির বদলে গ্যাস বিদ্যুতের দাম বরঞ্চ কমে আসবে। এই যে মার্কিন বাণিজ্য চুক্তি, এই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে গেলে এই আবার মার্কিন কোম্পানির সাথে এমন সব চুক্তি করতে হবে যাতে আবার বাংলাদেশের এই গ্যাস রপ্তানি করার একটা চাপ তৈরি হবে। সুতরাং মার্কিন বাণিজ্য চুক্তি এবং সরকারের বর্তমান যে তৎপরতা, সবগুলোর মধ্যেই আমরা জনস্বার্থ বিরোধী প্রধান ঝোঁক দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সরকারের ভার এই কিছু মাফিয়া গোষ্ঠীর স্বার্থ রক্ষার দিকে বেশি নিবদ্ধ, এবং সেই জনস্বার্থ রক্ষার জন্য যদি কাজ করতে হয়, তাহলে আমাদের জনগণের কাছে এই বিষয়গুলো যেতে হবে।